প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিং বই থেকে আরও একটি ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা আলোচনা করব আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের কমন উপযোগী সাজেশন এবং যেই সমাধানগুলো আছে তার মধ্যে থেকে দশম অধ্যায় আর্থিক বিবরণীর একটি প্রশ্নের সমাধান নিয়ে। আজকে আমরা আলোচনা করব আমাদের দশম অধ্যায় থেকে একটি নমুনা প্রশ্ন নং 4 এটার সমাধানে। তো প্রথমে আমরা চলে যাই আমাদের প্রশ্নের আলোচনায়। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রশ্নটা দেওয়া আছে এবং এখানে এমনভাবে প্রশ্নগুলো সাজানো আছে যেন তোমরা এখন যারা 2026 সালের শিক্ষার্থীরা আছো তোমাদের নতুন প্রশ্নের প্যাটার্নের সাথে যাতে অ্যাডজাস্টটা হয়ে যায়। অর্থাৎ আমাদের এখন নতুন প্যাটার্নে কি বলছে, আমাদের আর্থিক বিবরণী থেকে কোনো আলাদা সৃজনশীল থাকবে না, সম্পূর্ণ প্রশ্নের জন্যই একটা প্রশ্ন থাকবে এবং সম্পূর্ণ আর্থিক বিবরণী থেকে একটা মাত্রই প্রশ্ন থাকবে, যে প্রশ্নের জন্য তুমি পেয়ে যাবে মোট 20 নাম্বার। তাহলে বুঝতেই পারছো এই একটা অঙ্কই কিন্তু তোমার 20 মার্কস এখানে ডিপেন্ড করছে। তাই প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা বিবরণী খুব ভালোভাবে আমাদের প্র্যাকটিস করতে হবে যেন আমরা এখান থেকে যে প্রশ্নই আসুক না কেন পুরোটাই যেন খুব ভালোভাবে আমরা সলভ করতে পারি। তো এখানে আমরা সাধারণত 3টা প্যাটার্নের প্রশ্ন দেখতে পাবো। একটা হচ্ছে বিশদায় বিবরণী, মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী। বিশদায় বিবরণীর জন্য তোমরা পেয়ে যাবে 8 মার্ক, মালিকানা সত্ত্ব বিবরণীর জন্য 2 মার্ক এবং পুরো আর্থিক অবস্থার বিবরণীর জন্য তোমরা পেয়ে যাবে 10 মার্ক। সো খুব ভালোভাবে আমাদের এটা প্র্যাকটিস করে যেতে হবে। আচ্ছা, তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রথমে আমাদের রেয়া মিলটা দেওয়া আছে। রেয়া মিলের মধ্যে সবগুলো ডিটেলসে এন্ট্রিগুলো বলা আছে, মূলধন, উত্তোলন, হাতে নগদ, ব্যাংক জমাতিরিক্ত, প্রাপ্য বিল, প্রদেয় বিল, দেনাদার, পাওনাদার, ঋণ দেওয়া আছে, আবার বিনিয়োগের পরিমাণও দেওয়া আছে, আসবাবপত্র, ভূমি, দালান কোঠা, বেতন মজুরি, ছাপা মণিহারি, খাজনা ও কর, ডাক খরচ, প্রারম্ভিক মজুত পণ্য, ক্রয় ও বিক্রয়, ক্রয়ের ওপর বাট্টা, জাহাজ ভাড়া ও শুল্ক, অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি। দেখো দুইটার পরিমাণই কিন্তু এখানে দেওয়া আছে। আবার বলা হয়েছে পরিবহন, বিক্রয়ের ওপর বাট্টা। একটা আর্থিক বিবরণী খুব ভালোভাবে সমাধান করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো এটার সমন্বয়গুলো বুঝতে পারা। তুমি যদি এটার সমন্বয়গুলো খুব ভালোভাবে বুঝতে পারো তাহলে পুরো আর্থিক বিবরণীটাও কিন্তু তুমি খুব সুন্দরভাবে সলভ করতে পারবে। তাহলে প্রথমে আমরা আমাদের এই আর্থিক বিবরণীতে যে সমন্বয়গুলো দেওয়া আছে সেই সমন্বয়গুলো একটু মার্ক করে ফেলবো এবং এগুলো একটু সলভ করার ট্রাই করব। আচ্ছা, তো প্রথমে এখানে দেখতে পাচ্ছি 1 নম্বরে বলা হচ্ছে সমাপনী মজুত পণ্য 48,000 টাকায় মূল্যায়ন করা হয়েছে যার বাজার মূল্য 5,000 টাকা বেশি। আমরা জানি সমাপনী মজুত পণ্যটা সাধারণত কম মূল্যটাই ধরা হয়, যেটার মূল্য বেশি এটা বাজার মূল্য হতে পারে, ক্রয় মূল্যও হতে পারে, যেটার মূল্য বেশি সেটা আমরা সাধারণত কাউন্ট করি না। এখানে যেহেতু একটা বলা হয়েছে ক্রয় মূল্য যেটা 48,000 টাকা এবং আরেকটা ওইটার চেয়ে 5,000 টাকা বেশি, সো বেশি যেটা সেটা আমরা ধরবো না, আমরা কম মূল্যেরটা ধরবো। তাহলে আমাদের সমাপনী মজুত পণ্য 48,000 টাকা। এখন দেখো সমাপনী মজুত পণ্য যে আছে 48,000 টাকা, এটা যেন আমরা না ভুলে যাই সেই জন্য আমরা কি করব, সমাপনী মজুত পণ্য এখানে লিখে রাখবো 48,000 টাকা। তাহলে কিন্তু পরবর্তীতে আমাদের সেটা মাথায় থাকবে এবং এটা আমাদের চোখে পড়বে। তারপরে 2 নাম্বার, দেনাদারের 1400 টাকা আদায়যোগ্য নয়, অবশিষ্ট দেনাদারের ওপর 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি। তার মানে দেখো এখানে কুড়িন এবং কুড়িন সঞ্চিতি দুইটাই দেওয়া আছে। সো এটা দুইটা জায়গায় ইম্প্যাক্ট করবে। একটা হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি এখানে, তাহলে এখানে আমরা লিখে রাখবো 2 নাম্বার সমন্বয়। আবার দেখো এটা কিন্তু চলে যাবে দেনাদারের সাথে, রাইট? তাহলে দেনাদারের মধ্যেও কিন্তু আমরা এটা মার্ক করে রাখবো 2 নাম্বার সমন্বয়। এরপর তাহলে চলে যাই 3 নাম্বার সমন্বয়ের মধ্যে। এবার দেখো 3 নাম্বারে বলা হচ্ছে ছাপা ও মণিহারি 50% পরবর্তী বছরের খরচ রূপে দেখাতে হবে। তাহলে ছাপা মণিহারির সাথে আমাদের 3 নাম্বার সমন্বয়ের একটা কাজ আছে। তাহলে আমরা একটু দেখি ছাপা মণিহারি কোথায়, এই যে এখানে ছাপা মণিহারি, এখানে আমরা লিখে রাখবো 3 নাম্বার সমন্বয়। তারপর চলে যাই 4 নাম্বার সমন্বয়, বকেয়া খরচ। দেখো দুইটার বকেয়া দেওয়া আছে, বেতন মজুরি, খাজনা ও কর, দুইটার বকেয়া আছে। তাহলে 4 নাম্বার সমন্বয় অনুযায়ী বেতন মজুরি এবং খাজনা ও কর এই দুইটার সাথে আমরা লিখে রাখবো কি 4 নাম্বার। তারপর চলে যাচ্ছি আমাদের পরবর্তী সমন্বয়
5 নাম্বার সমন্বয়, 5 নাম্বার সমন্বয়ে বলা আছে স্থায়ী সম্পত্তির ওপর 5% অবচয় ধরতে হবে। তাহলে দেখো এখানে আমাদের স্থায়ী সম্পত্তি কি কি আছে আমরা একটু আগে দেখি। এখানে আমাদের প্রথমে স্থায়ী সম্পত্তি আছে আসবাবপত্র, এবং তারপর স্থায়ী সম্পত্তি আছে ভূমি এবং দালান কোঠা। তাহলে দেখো দুইটার উপরেই কিন্তু আমাদের 5% করে অবচয় ধরতে হবে। তাহলে দুইটার সাথে আমরা লিখে রাখবো 5 নাম্বার সমন্বয়। এরপর চলে যাই পরবর্তী সমন্বয়ে 6 নাম্বার সমন্বয়। 6 নাম্বার সমন্বয়ে বলা হচ্ছে মালিক নিজ প্রয়োজনে কারবার থেকে বিক্রয় মূল্যে 2000 টাকার পণ্য উত্তোলন করেছে। দেখো বিক্রয় মূল্যে 2000 টাকার পণ্য উত্তোলন করেছে মানে কি, মালিক ওই পণ্যটা বিক্রয় করতে যতটুকু টাকা লাগতো সেই টাকাটা রেখে তারপর ওই প্রোডাক্টটা নিয়ে গেছে, মানে ওয়ান কাইন্ড অফ এটা বিক্রি হয়েছে কিন্তু উত্তোলন হিসাবে বিক্রিটা হয়েছে। ওই বিক্রি বাবদ যতটুকু টাকা হতো সেই টাকাটা রেখে মালিক তারপর পণ্যটা নিয়ে গেছে। তাহলে এখানে আমরা কি করব, এই যে বিক্রয় মূল্যে যেহেতু বলা হয়েছে তার মানে এটা আমাদের বিক্রয় মূল্যের সাথে যোগ হবে। তাহলে আমরা বিক্রয় যেখানে আছে সেখানে লিখে রাখবো 6 নাম্বার সমন্বয়। তাহলে আমরা বিক্রয়ের পাশে লিখে রাখবো 6, কারণ এখানে আমাদের বিক্রয়ের সাথে যোগ করতে হবে এই সমন্বয়টা। আচ্ছা, তারপর চলে যাচ্ছি 7 নাম্বার সমন্বয়ে। 7 নাম্বার সমন্বয়ে বলা হচ্ছে অলিখিত বিক্রয় 1000 টাকা। অলিখিত বিক্রয় 1000 টাকা, তার মানে বিক্রয় করা হয়েছে কিন্তু সেটা এখনো অন্তর্ভুক্ত করা হয়নি। অলিখিত বিক্রয় 1000 টাকা। সো দেখো অলিখিত বিক্রয়, তাহলে এটা দুইটা জিনিসের সাথে প্রভাব ফেলবে, একটা হচ্ছে দেনাদার আরেকটা হচ্ছে বিক্রয়। তাহলে আমরা দেনাদারের মধ্যে লিখে রাখবো 7, আবার বিক্রয়ের মধ্যেও লিখে রাখবো 7, যাতে আমরা পরবর্তীতে সেটা বুঝতে পারি। এরপর চলে যাই আমাদের পরবর্তী সমন্বয়। তারপরে আমাদের 8 নাম্বার সমন্বয়ে বলা হচ্ছে ক্যাশ বাক্সে 500 টাকার একটি মূল্যহীন চেক রয়েছে। 500 টাকার একটি মূল্যহীন চেক রয়েছে, মানে চেক কিন্তু সেখানে ওটার কোনো ভ্যালু নেই। তাহলে এটা আমরা ক্ষতি হিসেবে দেখাতে পারি। তাহলে এই যে 500 টাকার ক্ষতি, এটা আমরা অবশ্যই অন্যান্য ব্যয়ের মধ্যে বিবিধ ক্ষতি আকারে দেখাবো। এবং আরেকটা এন্ট্রি হবে হাতে নগদ থেকে, অর্থাৎ হাতে নগদে আমাদের যতটুকু পরিমাণ আছে সেখান থেকে আমাদের মাইনাস করে দেখাতে হবে, কারণ এখানে তো আমাদের ওই চেক বাবদ ক্ষতি হয়েছে। তাই এটা আমরা কি করব, মাইনাস করে দেখাবো। তাই এটা আমরা হাতে নগদের সাথে লিখে রাখলাম। আচ্ছা, তারপরে সর্বশেষ যে সমন্বয়, সেখানে বলা হয়েছে একজন ক্রেতা নিম্নমানের জন্য 2000 টাকার পণ্য ফেরত পাঠিয়েছে যা হিসাবভুক্ত হয়নি। একজন ক্রেতা, তার মানে কেউ আমাদের কাছ থেকে কিনে নিয়েছিল, আমরা হয়তোবা বিক্রি করেছিলাম, কিন্তু এখন সেই বিক্রি বাবদ ফেরত এসেছে। বিক্রি বাবদ ফেরত এসেছে। তাহলে দেখো বিক্রয় ফেরত, বিক্রয় ফেরতের মধ্যে সাধারণত দুইটা এন্ট্রি একসাথে কানেক্টেড থাকে, একটা হচ্ছে বিক্রয় আরেকটা হচ্ছে দেনাদার। তাহলে দেখো বিক্রয়ের মধ্যে আমরা লিখে রাখবো 9, আবার দেনাদারের সাথেও আমরা লিখে রাখবো 9। তাহলে দেখো এই দেনাদারের সাথে লিখলাম 9, আবার দেখো বিক্রয়ের সাথেও লিখে রাখলাম 9। তাহলে আমরা কিন্তু অলরেডি আমাদের সবগুলো সমন্বয়ে দেখে ফেলেছি। এখন আমাদের কাজ হচ্ছে অঙ্কে চলে যাওয়া। তাহলে এখন আমরা প্রথমে করব বিশদায় বিবরণী, তারপর মালিকানা সত্ত্ব বিবরণী এবং তারপর আর্থিক অবস্থার বিবরণী। তো প্রথমে যদি আমরা বিশদায় বিবরণী করতে চাই, দেখো এরকম একটা ছক করতে হবে, বিবরণ টাকা টাকা টাকা, অর্থাৎ 3টা টাকার ঘর থাকবে এবং শুরুতেই আমাদের যেটা নিয়ে আসতে হবে সেটা হচ্ছে বিক্রয়ের পরিমাণ। বিক্রয় থেকে আমরা নিট বিক্রয়ের পরিমাণটা বের করব। তাহলে দেখো এখানে আমাদের বিক্রয়টা কতটুকু দেওয়া আছে আমরা একটু দেখি। দেখো এখানে আমাদের বিক্রয় দেওয়া আছে 1,20,000 টাকা। তাহলে 1,20,000 টাকার সাথে আমাদের অনেকগুলো কাজ আছে, এখানে অনেকগুলো কাজ আছে। সমন্বয়ের সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি 6 নাম্বার, 7 নাম্বার, 9 নাম্বার। তাহলে প্রথমে আমরা বিক্রয়টা লিখি। বিক্রয় দেওয়া আছে 1,20,000 টাকা এবং এটার সাথে আমাদের ধাপে ধাপে অনেকগুলো সমন্বয় বাকি আছে। তাহলে প্রথমে আমরা সমন্বয়টা দেখি। আচ্ছা, প্রথমে আমরা যদি রেয়া মিলটা একটু খেয়াল করি, আমাদের রেয়া মিলের মধ্যে কিন্তু বিক্রয়ের একটা এন্ট্রি আছে যেটা আমাদের বাদ দিতে হবে। দেখো এখানে বলা আছে বিক্রয়ের ওপর বাদটা। তাহলে বিক্রয়ের ওপর বাদটা এটা কিন্তু আমাদের অবশ্যই মাইনাস করতে হবে 600 টাকা। ঠিক আছে, তাহলে আগে আমরা কি করব, রেয়া মিলে যতটুকু আছে সেটা বাদ দিয়ে
তারপরে পরবর্তীতে নিচের অংশে অর্থাৎ আমাদের সমন্বয়ের অংশটাতে চলে যাব। তাহলে বিক্রয়ের বারটা দেওয়া আছে 600 টাকা। তাহলে প্রথমে আমরা আমাদের 600 টাকা মাইনাস করে দেখাবো। তাহলে আমরা যদি 1,20,000 টাকা থেকে 600 টাকা মাইনাস করি তাহলে পেয়ে যাচ্ছি 1,19,400 টাকা। এখন আমরা কি করব, এবার আমরা সমন্বয়ে যেতে পারি, কারণ আমাদের কিন্তু রেয়ামিলের মধ্যে বিক্রয়ের জন্য বা বিক্রয় থেকে বাদ দেওয়ার আর তেমন কিছু নেই। তাহলে এখন আমরা সমন্বয়ে চলে যাই। আমাদের সমন্বয় দেখতে হবে 6, 7 এবং 9 নাম্বার সমন্বয়। তাহলে প্রথমে 6 নাম্বারটা দেখি। 6 নাম্বারে বলা হয়েছে মালিক নিজ প্রয়োজনে কারবার থেকে বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করেছে 2,000 টাকার। তাহলে বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করেছে, বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন, তাহলে এটা কি হবে, যোগ হয়ে যাবে বিক্রয় মূল্যে উত্তোলন। তাহলে এটা আমরা কি করব, যোগ করে দিব 2,000 টাকা। তাহলে যদি 2,000 টাকা যোগ করি তাহলে হয়ে যাবে 1,21,400 টাকা। এখন আমাদের কি করতে হবে, 7 নম্বরে বলছে অলিখিত বিক্রয় 1,000 টাকা। তার মানে বিক্রয় করেছো কিন্তু লেখা হয়নি, তার মানে অলিখিত বিক্রয় যোগ করে দিতে হবে। অলিখিত 1,000 টাকা যদি যোগ করি তাহলে 1,22,400 টাকা, 1,22,400 টাকা। এবার আমরা দেখতে পাচ্ছি 9 নাম্বারে বলছে নিম্নমানের হওয়ায় পণ্য ফেরত, তার মানে বিক্রয় ফেরত। তাহলে বিক্রয় ফেরত আমাদের সাধারণত মাইনাস করতে হয়, আমরা বিক্রয় ফেরত মাইনাস করে দিব 2,000 টাকা। তাহলে ফাইনালি দেখো আমাদের নিট বিক্রয়ের পরিমাণ কত পাচ্ছি, 1,20,400 টাকা। 1,20,400 এটা হচ্ছে আমাদের নিট বিক্রয়ের পরিমাণ। এখন আমরা কি করব, নিট বিক্রয় থেকে বাদ দিব বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়। ওকে, তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে আমরা কি কি নিয়ে আসি, প্রথমে নিয়ে আসি প্রারম্ভিক মজুত পণ্য, তারপর নিয়ে আসি ক্রয়, এবং ক্রয় থেকে আমাদের নিট ক্রয়টা বের করতে হয়। তো আমরা একটু দেখি প্রারম্ভিক মজুত পণ্য আছে কিনা এবং কতটুকু অ্যামাউন্টে আছে। আচ্ছা, প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া আছে 15,000 টাকা। তাহলে প্রথমে লিখে ফেলি প্রারম্ভিক মজুত পণ্য 15,000 টাকা। এরপর নিয়ে আসতে হবে আমাদের ক্রয়ের পরিমাণ, এবং ক্রয় থেকে আমাদের যত সমন্বয় যত কিছু আছে সব কিছু মাইনাস করব। তাহলে দেখো ক্রয় আমাদের এখানে দেওয়া আছে 67,000, এবং দেখো তারপরেই কিন্তু আরেকটা এন্ট্রি দেওয়া আছে ক্রয়ের ওপর বারটা, যেটা কিনা দেওয়া আছে 2,000। তাহলে ক্রয় দেওয়া আছে 67,000 টাকা, এখান থেকে আমরা মাইনাস করব বারটার পরিমাণটা 2,000 টাকা। তাহলে যদি মাইনাস করি এখানে থাকছে 65,000 টাকা। এখন আমরা আমাদের সমন্বয়ে চলে যেতে পারি, কারণ আমাদের রেয়ামিলের কাজ শেষ। তো ক্রয়ের সাথে আমাদের কি কি সমন্বয় আছে, ক্রয়ের সাথে আমাদের কোনো সমন্বয় আছে কিনা আমরা একটু দেখি। দেখো এখানে কিন্তু আমাদের যা যা সমন্বয় ছিল সব বিক্রয়ের। তাহলে ক্রয়ের সাথে কিন্তু শুধুমাত্র আমরা এই বার্তাটা মাইনাস করলেই নিট ক্রয়ের পরিমাণ পেয়ে যাচ্ছি। আমাদের কিন্তু ক্রয় রিলেটেড সমন্বয়ের মধ্যে আর কোনো কিছু দেওয়া নেই। তাহলে যেহেতু ক্রয় রিলেটেড সমন্বয়ে আর কিছু দেওয়া নেই, আমরা তাহলে এই পরিমাণটা একদম প্রারম্ভিক মজুত পণ্যের নিচে লিখে দিব, তার মানে 65,000 টাকা। তাহলে নিট ক্রয় আমরা পেয়ে গেছি 65,000। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আনুষঙ্গিক কোনো প্রত্যক্ষ খরচ আছে কিনা সেটা দেখব। যেমন দেখো এখানে আনুষঙ্গিক খরচ দেওয়া আছে জাহাজ ভাড়া 2500 টাকা, পরিবহন দেওয়া আছে 2800 টাকা। জাহাজ ভাড়া 2500 এবং পরিবহন 2800। তাহলে জাহাজ ভাড়া লিখলাম 2500 টাকা, পরিবহন লিখলাম 2800 টাকা। তাহলে দেখো আর কিন্তু এখানে কোনো সমন্বয় দেওয়া নেই, বা হচ্ছে আমাদের এখানে কোনো প্রত্যক্ষ খরচ রিলেটেড কোনো কিছুই দেওয়া নেই। এখানে আমাদের প্রত্যক্ষ খরচ রিলেটেড কোনো সমন্বয় দেওয়া নেই, শুধুমাত্র এই অংশটুকুই আছে। এখন আমরা কি করব, সবগুলো যোগ করে আমরা এখান থেকে আমাদের সমাপনী মজুত পণ্যটাকে মাইনাস করে দেব। তাহলে 15,000, 65,000, 2500, 2800, তাহলে টোটাল আমরা যোগ করে পেয়ে যাচ্ছি 85,300 টাকা। এখন এখান থেকে আমাদের মাইনাস করতে হবে সমাপনী মজুত পণ্য।
সমাপনী মজুদ পণ্য কিন্তু আমরা পেয়েছিলাম 48,000 এবং আমরা রেয়ামেলের মধ্যে কিন্তু অলরেডি সেটা লিখে রেখেছি, রাইট? সো এখান থেকে আমরা বাদ দিব 48,000 টাকা, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 37,300 টাকা এবং 37,300 টাকা হচ্ছে আমাদের জন্য বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে দেখো নিট বিক্রয় আমরা পেয়েছি 1,20,400 টাকা এবং এখান থেকে আমরা মাইনাস করব 37,300 টাকা। তাহলে আমরা মোট মুনাফা পেয়ে যাব, মোট মুনাফার পরিমাণ আমরা পেয়ে যাচ্ছি 83,100 টাকা। 83,100 টাকা, এটার নাম আমরা দিয়ে ফেলবো মোট মুনাফা। তাহলে আমরা মোট মুনাফা পর্যন্ত অংশ করে ফেলেছি। মোট মুনাফা আমরা পেয়েছি 83,100 টাকা। এখন আমাদের যে কাজ করতে হবে, আমরা এখান থেকে বাদ দিব পরিচালন ব্যয়, বাদ পরিচালন ব্যয়। তাহলে এখন আমরা দেখি পরিচালন ব্যয় কি কি আছে। প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের বলা আছে বেতন মজুরি এবং এটার সাথে আবার সমন্বয় দেওয়া আছে, বেতন মজুরি দেওয়া আছে 20,000 টাকা, বেতন মজুরি 20,000 এবং এটার সাথে সমন্বয়ে বলা হয়েছে 4 নাম্বার সমন্বয়। তারপর ছাপা ও মণিহারি এখানে দেওয়া আছে 2500, এটার সাথেও আবার সমন্বয় দেওয়া আছে। তারপর খাজনা, ডাক ও খরচ, এই তিনটাই, এই চারটাই কিন্তু আমাদের পরিচালন ব্যয়ের মধ্যে চলে যাচ্ছে। তাহলে আমরা একে একে নিয়ে আসি। প্রথমে বেতন ও মজুরি 20,000 টাকা এবং 4 নম্বরে অর্থাৎ 4 নম্বর সমন্বয়ে বলা হয়েছে বকেয়া আছে 2,000 টাকা। তাহলে বেতন মজুরি আছে 20,000 টাকা। তো প্রথমে আমরা লিখি বেতন মজুরি 20,000 এবং এটার সাথে আমাদের বকেয়া আছে 2,000, বকেয়া 2,000। তাহলে টোটাল যদি আমরা যোগ করে দেই হয়ে যাবে 22,000। এখানে যোগ করার কারণটা কি? কারণ যখন আমাদের কোনো কিছুর বকেয়া থাকে আমরা বকেয়াটা সাধারণত যোগ করে দেই এবং কোনো কিছুর অগ্রিম দেওয়া থাকলে সেটা আমরা সাধারণত মাইনাস করে দিই। তাহলে দেখো আমরা এরপর চলে যাই পরবর্তীতে। দেখো পরবর্তীতে কি বলা আছে, বেতনের পরে বলা আছে ছাপা ও মণিহারি 2500 টাকা এবং ছাপা ও মণিহারির সাথে 3 নাম্বার সমন্বয়। ছাপা ও মণিহারি 50% পরবর্তী বছরের, তার মানে পরবর্তী বছরের হিসাবটা আর আমরা আনবো না। ছাপা ও মণিহারি দেওয়া আছে 2500 টাকা এবং এখানে বাদ যাবে কি বিলম্বিত, তার মানে যতটুকু অংশ পরবর্তী বছরের, কতটুকু অংশ পরবর্তী বছরের, এটার 50%। তাহলে এটার যদি আমরা 50% করি তাহলে কত দাঁড়াচ্ছে 2500 অর্ধেক মানে কিন্তু এটা 50%, তার মানে 2500 অর্ধেক বা 50% হয়ে যাচ্ছে 1250। তার মানে 1250 শুধুমাত্র আমাদের এবছরের আর বাকি 1250 পরবর্তী বছরের। এরপর দেখো ছাপা ও মণিহারি শেষ। তারপর আমাদের ছিল খাজনা ও কর 500 টাকা বকেয়া এখানে বলা হয়েছে এবং খাজনা করের অ্যামাউন্ট দেওয়া আছে 3,000 টাকা। তাহলে আমরা প্রথমে লিখব খাজনা ও কর 3,000 টাকা এবং এটার সাথে আমাদের যোগ হবে বকেয়া 500 টাকা, বকেয়া 500 টাকা। তাহলে টোটাল যোগ করলে দাঁড়াচ্ছে 3,500 টাকা। তারপর আমরা দেখো ডাক ও খরচ বা ডাক খরচ দেখতে পাচ্ছি 700 টাকা এবং ডাক খরচের সাথে কোনো সমন্বয় নেই, তাই এটা আমরা সিঙ্গেলি বসাবো, ডাক খরচ 700 টাকা। তারপর আর কি কি আছে, আমরা কিন্তু এখানে আর তেমন কিছু দেখতে পাচ্ছি না। এবার আমরা ছোটখাটো যে কাজগুলো, যেমন দেখো আসবাবপত্র, ভূমি, দালান কোঠা, এই দুইটার উপরে আমাদের একটা অবচয় আছে সেটা করব এবং তারপরে আমরা করব হচ্ছে আমাদের অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা সঞ্চিতির কাজ। আচ্ছা, তো প্রথমে আমরা অনাদায়ী পাওনা সঞ্চিতির কাজটা একটু দেখে নেই, তাহলে আরো বেশি ভালো হবে। আচ্ছা, তো প্রথমে আমরা একটু আগে লিখি যে আমরা কিভাবে অনাদায়ী পাওনা সঞ্চিতির এই হিসাবটা করি। আমরা প্রথমে নিয়ে আসি পুরাতন কুড়িন, প্রথমে নিয়ে আসি পুরাতন কুড়িন বা পুরাতন অনাদায়ী পাওনা যেটাই বলো না কেন। তারপরে এটার সাথে আমরা নিয়ে আসি নতুন কুড়িন অথবা নতুন অনাদায়ী পাওনা, এটার সাথে আমাদের যোগ করতে হয় নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বা নতুন কুড়িন সঞ্চিতি, নতুন কুড়িন সঞ্চিতি।
এবং এখান থেকে আমাদের বাদ দিতে হয় পুরাতন কুড়িন সঞ্চিতি, পুরাতন কুড়িন সঞ্চিতি। আচ্ছা, এই হচ্ছে আমাদের নিয়ম। এখন এই নিয়ম অনুযায়ী আমরা একটু বের করব আমাদের পুরো কুড়িনের খরচটা ঠিক কত হয়। তো প্রথমে দেখো পুরাতন কুড়িন, তার মানে রেওয়া মিলে যেটা আছে, পুরাতন কুড়িন দেওয়া আছে 3000, তাহলে আমরা পুরাতন কুড়িনের জায়গায় বসাই 3000। তারপর দেখো নতুন কুড়িন, নতুন কুড়িন আমাদের সাধারণত সমন্বয়ের মধ্যে থাকে। নতুন কুড়িনের পরিমাণ কত দেওয়া আছে? নতুন কুড়িন দেওয়া আছে 1400 টাকা, তাহলে এটাও আমরা বসিয়ে ফেলি 1400 টাকা। এখন দেখো নতুন কুড়িন সঞ্চিতি আমাদের বের করতে বলা হয়েছে 5% ধরে। কিসের উপর 5% করব? আমরা প্রকৃত দেনাদার বা নিট দেনাদারের উপর 5% করব। নিট দেনাদার যদি আমরা বের করতে চাই, দেখো এই স্টেপগুলো করে তারপর কিন্তু আমাদের দেনাদারটা বের করতে হবে। তাহলে আমরা প্রথমে দেখি দেনাদারের পরিমাণটা ঠিক কত। আমরা যদি একটু আলাদাভাবে এটার ক্যালকুলেশন করি তাহলে আরো বেটার হবে। দেখো দেনাদারের পরিমাণ দেওয়া আছে 50,400 টাকা, তাহলে প্রথমে আমরা লিখি দেনাদার, এটা দেওয়া আছে 50,400 টাকা। এরপর আমরা সমন্বয়গুলো একটু দেখি। 2 নাম্বার সমন্বয় তো আমাদের কুড়িন আছে, এটা আমরা যদি পরে করি। 7 এবং 9 নাম্বার সমন্বয়টা যদি আগে একটু দেখি। 7 নাম্বার সমন্বয় বলছে অলিখিত বিক্রয় 1000 টাকা। তাহলে দেখো অলিখিত বিক্রয় যখন আমরা করি সাধারণত আমাদের কি হয়, ধারে বিক্রয়, এটাই কিন্তু ধরে নেওয়া হয়। তার মানে এটার সাথে আমরা আবার যোগ করব অলিখিত, তাহলে অলিখিত দেওয়া আছে কত? 1000 টাকা, তাহলে যোগ করলে হয়ে গেল 51,400 টাকা। এবার দেখো 9 নম্বরে বলা হয়েছে ফেরত পাঠানো হলো, বিক্রয় ফেরত পাঠানো হলো 2000 টাকা। তাহলে বিক্রয় ফেরত যদি আমরা পাঠাই তাহলে সেটা আমরা কি করি, মাইনাস করে দিই। তাহলে মাইনাস করলে কত দাঁড়াচ্ছে? মাইনাস করলে আমরা পেয়ে যাচ্ছি 49,400 টাকা। এবার আমরা কি করব দেখো, এবার আমরা আমাদের কুড়িনটাকে মাইনাস করব, তারপর 5% ধরবো। তাহলে এখান থেকে যদি এখন আমরা কুড়িনটাকে মাইনাস করি, দেখো কুড়িন মাইনাস করলে কত থাকছে? 1400 যদি আমরা মাইনাস করি তাহলে আমরা পেয়ে যাব 48,000 টাকা। এবার দেখো এই 48,000 টাকার উপরেই আমাদের 5% করতে হবে। তাহলে 48,000 টাকা, এই 48,000 টাকার উপরে যদি আমরা 5% করি তাহলে আমরা পেয়ে যাব 2400 টাকা। তাহলে দেখো নতুন কুড়িন সঞ্চিতি আমরা পেয়ে যাচ্ছি কত? 2400 টাকা। নতুন কুড়িন সঞ্চিতি পেয়ে যাচ্ছে 2400 টাকা। ওকে, তাহলে আমরা চলে যাই আবার আমাদের অঙ্কে। তাহলে নতুন কুড়িন সঞ্চিতি আমরা পেয়েছি 2400 টাকা। আর যদি আমরা পুরাতন কুড়িন সঞ্চিতির কথা বলি, পুরাতন কুড়িন সঞ্চিতি আমাদের দেওয়া আছে কত? 1500 টাকা। শুধুমাত্র এটাই কিন্তু মাইনাস হবে, আর বাকিগুলো কিন্তু মাইনাস হবে না। তাহলে এখন আমরা একটু দেখি কত আসে। আমাদের প্রথমে 3000, 1400, 2400 এবং মাইনাস করব 1500। তাহলে টোটাল আমাদের অনাদায়ী পাওনা বাবদ খরচ দেখানো হচ্ছে 5300 টাকা। তাহলে আমরা কুড়িন সঞ্চিতি বাবদ খরচটা দেখালাম। এখন আমাদের দেখাতে হবে অবচয়ের 2 অংশটা। দেখো অবচয় কিন্তু এখানে 2টার উপর ধরতে হবে, একটা হচ্ছে আসবাবপত্র, আরেকটা হচ্ছে ভূমি ও দালান কোঠা। তাহলে দেখো আসবাবপত্রের অবচয় যদি আমরা দেখি, আসবাবপত্র দেওয়া আছে 20,000 টাকা, এবং আসবাবপত্রের যদি আমরা বলি বা যে কোনো সম্পত্তির বলি 5% আমাদের অবচয় ধরতে হবে। তাহলে আসবাবপত্রের পরিমাণ দেওয়া আছে 20,000, এটার ওপর 5% অবচয়। তাহলে আসবাবপত্রের, তাহলে এটার ক্যালকুলেশনটা আমরা একটু দেখি। আমাদের এখানে আসবাবপত্রের পরিমাণটা কত দেওয়া আছে? 20,000 এবং এটার ওপরে 5%। তাহলে 20,000 টাকা এবং এটার ওপরে 5%। তাহলে 20,000 টাকার যদি আমরা 5% করি তাহলে পেয়ে যাচ্ছি 1000 টাকা। এরপর চলে যাই ভূমি দালান কোঠার অবচয়। তাহলে দালান কোঠার অবচয়, দালান কোঠা আমাদের দেওয়া আছে 80,000 টাকা, এবং 80,000 টাকার উপর যদি আমরা 5% করি তাহলে কত দাঁড়াচ্ছে? 80,000 টাকা, এটার উপর 5%। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 4000 টাকা।
তাহলে দেখো আমরা কিন্তু প্রত্যেকটা পরিচালন ব্যয় এখানে নিয়ে এসেছি। এখন আমাদের সবগুলো পরিচালন ব্যয়গুলোকে যোগ করে দিতে হবে। প্রথমে দেখতে পাচ্ছি 22,000, তারপর পেয়ে যাচ্ছি 1250, 3500, 700, তারপরে এখানে আমাদের কুরিন বাবদ আমরা খরচ দেখতে পেয়েছি 5300, 1000 এবং সবার শেষে 4000। তাহলে দেখো টোটাল যদি আমরা যোগ করে দেই, আমরা টোটাল এখানে পরিচালন ব্যয়ের পরিমাণ পেয়ে যাচ্ছি 37,750। তাহলে এখন এই 37,750টাকে আমাদের কি করতে হবে, নিট বিক্রয় মোট মুনাফা আমরা পেয়েছিলাম 83,100 টাকা। তাহলে 83,100 টাকা থেকে এখন আমাদের এই 37,750 মাইনাস করতে হবে। তাহলে আমরা একটু দেখি 83,100 এখান থেকে যদি 37,750 মাইনাস করি, তাহলে আমাদের পরিচালন মুনাফার পরিমাণ আসছে 45,350। 45,350, এটার নাম আমরা লিখব পরিচালন মুনাফা। এখন যেহেতু আমরা পরিচালন মুনাফা বের করেছি, তাহলে এখন আমাদের যোগ করতে হবে কি, অন্যান্য আয় এবং অন্যান্য ব্যয় মাইনাস করতে হবে। তাহলে প্রথমে আমরা দেখি আমাদের অন্যান্য আয় কি কি আছে। এখানে আমাদের একটাই অন্যান্য আয় আছে, সেটা হচ্ছে বিনিয়োগের সুদ, এবং বিনিয়োগের সুদটা কিন্তু আমাদের বের করতে হবে। সো এবার আসো বিনিয়োগের সুদ আমরা কিভাবে বের করব। এখানে আমাদের বিনিয়োগ দেওয়া আছে 20,000 এবং বিনিয়োগটা নেওয়া হয়েছে সেপ্টেম্বরের 1 তারিখ। তাহলে দেখো সেপ্টেম্বরের 1 তারিখ থেকে ডিসেম্বর পর্যন্ত, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 4 মাস হয়। তার মানে 4 মাসের সুদ শুধু আমাদের এখানে কাউন্ট করতে হবে। তাহলে কিভাবে আমরা বের করব, প্রথমে 20,000 টাকা, এটার উপর যদি আমরা 10% করি তাহলে পেয়ে যাব 2,000 টাকা। এখন এই 2,000 টাকা হচ্ছে টোটাল 12 মাসের জন্য। আমাদের তো আর 12 মাসের হিসাবটা লাগছে না, আমাদের শুধুমাত্র 4 মাসের হিসাব লাগবে। তাই আমরা কি করব, এটাকে 12 দিয়ে ভাগ করব এবং 4 দিয়ে গুণ করব, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে আমরা একবারে লিখে ফেলি আমাদের বিনিয়োগের সুদ। এটা কিভাবে আমরা ক্যালকুলেশন করব, 20,000 টাকা, এটাকে আমরা 10% করব, যেটা পাবো সেটাকে 12 দিয়ে ভাগ এবং 4 দিয়ে গুণ করব। তাহলে আমরা একটু দেখি 2,000 এটাকে যদি 12 দিয়ে ভাগ করি এবং 4 দিয়ে গুণ করি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 667 মানে 666.66। তো যেহেতু দশমিকের পরে 6 এরকম টাইপের একটা মান আসছে, তাই আমরা কি করব, এখানে আমরা 667 লিখে দিব। তাহলে 667। এখন যদি আমরা 667 যোগ করে দেই 45,350, এটার সাথে 667 যোগ করলে আমরা পেয়ে যাব 46,017 টাকা। 46,017 টাকা। এখন আমরা মাইনাস করে দিব অন্যান্য ব্যয়। তাহলে দেখো অন্যান্য ব্যয়ের মধ্যে কি কি আছে। অন্যান্য ব্যয়ের মধ্যে কিন্তু আমাদের দুইটা আছে, যতদূর সম্ভব আমি মনে করতে পারছি। একটা হচ্ছে ঋণের সুদ, যেটা বিনিয়োগের উপরেই ঋণের সুদটা আছে। যেমন দেখাই, এখানে আমাদের দেখো বিনিয়োগের উপরে ঋণ দেওয়া আছে এবং এটার থেকে আমরা কিন্তু একটা সুদ বের করতে পারবো। এবং আরেকটা আমাদের বিবিধ ক্ষতির পরিমাণ দেওয়া আছে। বিবিধ ক্ষতি দেওয়া আছে সমন্বয়ের মধ্যে, যেখানে বলা হয়েছিল 500 টাকার একটি মূল্যহীন চেক রয়েছে। তাহলে আমরা আগে মূল্যহীন চেকটা লিখে ফেলি, মূল্যহীন চেক, অথবা তোমরা চাইলে এটাকে বিবিধ ক্ষতি লিখতে পারো। বিবিধ ক্ষতি দেওয়া আছে 500 টাকা। এবং এবার যদি আমরা ঋণের সুদটা বের করি, ঋণের সুদটা কিন্তু ঠিক সেমভাবেই বিনিয়োগের সুদ আমরা যেভাবে বের করেছি সেমভাবেই বের করতে হবে। ঋণের পরিমাণটা আমাদের দেওয়া আছে কত, ঋণের পরিমাণটা দেওয়া আছে 12,000। তাহলে প্রথমে আমরা কি করব, 12,000-এর ওপর আমরা 8% করব। এরপর দেখো এখানে বলা হয়েছে 1/10, তার মানে আমাদের অক্টোবরের 1 তারিখ থেকে এটা নেওয়া হয়েছে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তার মানে 3 মাসের সুদ আমাদের এখানে কাউন্ট করতে হবে। তো প্রথমে আমরা দেখি 12,000, এটার উপরে 8% করলে, 12,000-এর 8% করলে আমরা পেয়ে যাচ্ছি 960। তাহলে দেখো 960 হচ্ছে টোটাল 12 মাসের জন্য। তাহলে এটাকে যদি 12 দ্বারা ভাগ করি এবং 3 দ্বারা গুণ করি,
তাহলে দেখো 12 দ্বারা ভাগ 3 দ্বারা গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি 240 টাকা। এটাই আমাদের দেখাতে হবে। তাহলে প্রথমে 12,000 এটাকে করব কি 8% করব এবং এটাকে আমরা 12 দ্বারা ভাগ করব 3 দ্বারা গুণ করব, তাহলে টোটাল পেয়ে যাচ্ছি 240। এবার দেখো 500 এবং 240, তাহলে টোটাল 740 টাকা আমরা কি করব মাইনাস করে দিব 46,017 টাকা থেকে। তাহলে 46,017 টাকা মাইনাস 740 টাকা, তাহলে পেয়ে যাচ্ছি 45,277 টাকা। 45,277 টাকা। এটার নামই আমরা কি দিব নিট মুনাফা। তাহলে আমরা নিট মুনাফা এখানে পেয়ে যাচ্ছি কত 45,277 টাকা। ওকে, তাহলে বিশদায় বিবরণী করা শেষ হয়ে গেল। এখন আমাদের করতে হবে কি মালিকানা সত্ত্ব বিবরণী, এবং মালিকানা সত্ত্ব বিবরণীর জন্য এখানে আমাদের খুব বড় একটা ছক দরকার পড়বে না, খুবই ছোট একটা ছক হলেই কিন্তু হবে। প্রথমে আমরা মালিকানা সত্ত্ব বিবরণীতে কি করব মূলধনের পরিমাণটাকে নিয়ে আসবো। তাহলে প্রথমে লিখে ফেলি মূলধন। মূলধনের পরিমাণ দেওয়া আছে 1,60,000 টাকা। 1,60,000 টাকা। এখন দেখো এখানে যেহেতু আমাদের সমন্বয়ে কোনো অতিরিক্ত মূলধন নেই, আমরা সরাসরি চলে যাব নিট মুনাফার মধ্যে। ইতিমধ্যে আমরা কিন্তু নিট মুনাফা বের করেছি এবং নিট মুনাফার পরিমাণটা কত ছিল, নিট মুনাফার পরিমাণ আমরা পেয়েছি 45,277 টাকা। তাহলে আমরা এখন কি করব 45,277 টাকা যোগ করে দিব। তাহলে দেখো টোটাল যোগ করলে দাঁড়াচ্ছে 2,05,277 টাকা। 2,05,277 টাকা। এখন আমরা এখান থেকে মাইনাস করব উত্তোলন। দেখো আমাদের এখানে উত্তোলন কিন্তু একটা আছে এবং সেই উত্তোলনটা হচ্ছে পণ্য উত্তোলন। আবার দেখো এখানেও কিন্তু একটা উত্তোলন আছে। এই উত্তোলনটা আগে যদি আমরা মাইনাস করি, তারপর যদি আমরা পণ্য উত্তোলন মাইনাস করি তাহলেও কিন্তু হবে। তাহলে দেখো প্রথমে আমরা শুধু উত্তোলনটা যদি মাইনাস করি, তাহলে দেখো এখান থেকে আমরা 21,000 মাইনাস করলে থাকছে 1,84,277 টাকা। 1,84,277 টাকা। এবার এখান থেকে আমরা মাইনাস করব পণ্য উত্তোলনটা। দেখো আমাদের এখানে কিন্তু মালিক নিজে পণ্য উত্তোলন করেছিল। মালিকের পণ্য উত্তোলনের পরিমাণ ছিল 2,000 টাকা, তাই না? আমরা কিন্তু অলরেডি সেটা অ্যাডজাস্ট করেছি। তাহলে পণ্য উত্তোলন ছিল 2,000। এবার যদি 2,000 মাইনাস করি তাহলে কত দাঁড়াচ্ছে 1,82,277 টাকা। 1,82,277 টাকা। তাহলে এটার আমরা নাম দিব সমাপনী মালিকানা সত্ত্ব। সমাপনী মালিকানা। ওকে, তাহলে আমাদের মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণীও হয়ে গেল। এখন আমরা চলে যাব আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে। তাহলে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার জন্য আমাদের শুরুতে নিয়ে আসতে হবে স্থায়ী সম্পদ। এখানে আমাদের প্রশ্নের মধ্যে দুইটা স্থায়ী সম্পদ দেওয়া আছে, একটা আসবাবপত্র আরেকটা হলো ভূমি এবং দালান কোঠা। তাহলে প্রথমে আমরা আসবাবপত্রটাকে নিয়ে আসি। আসবাবপত্রের পরিমাণ কত দেওয়া আছে, আসবাবপত্র দেওয়া আছে 20,000 এবং এটার থেকে কিন্তু আবার আমাদের অবচয়টাকে মাইনাস করতে হবে। তাহলে 20,000 এবং অবচয়ের পরিমাণ হলো 1,000। আমরা কিন্তু ইতিমধ্যে বিশদায় বিবরণীর মধ্যে অবচয় নির্ণয় করেছিলাম। অবচয়ের পরিমাণ ছিল 1,000। তাহলে মাইনাস করলে থাকছে 19,000 টাকা। তারপর চলে যায় ভূমি আর দালান কোঠায়। ভূমি ও দালান। ভূমি ও দালানের অ্যামাউন্ট ছিল 80,000 টাকা এবং এখান থেকে আমাদের অবচয়ের পরিমাণ যদি মাইনাস করি, আমাদের কিন্তু অবচয়ের পরিমাণ কত ছিল 4,000 টাকা ছিল, রাইট? তাহলে 80,000 থেকে যদি 4,000 চলে যায় তাহলে থাকলো কত 76,000 টাকা। এখন আমরা 19,000 আর 76,000 যদি যোগ করি তাহলে দেখো টোটাল আমাদের স্থায়ী সম্পদের পরিমাণ কত দাঁড়াচ্ছে 95,000 টাকা। তাহলে স্থায়ী সম্পদ আমরা বের করে ফেলেছি। স্থায়ী সম্পদের পরে আমাদের যেটা নিয়ে আসতে হয় সেটা হলো দীর্ঘমেয়াদী বিনিয়োগ। তাহলে আমরা দীর্ঘমেয়াদী বিনিয়োগটা নিয়ে আসি। দীর্ঘমেয়াদী বিনিয়োগ, এখানে আমাদের একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ দেওয়া আছে। বিনিয়োগটা বলা হয়েছে 10% বিনিয়োগ, যেটা কিনা 20,000 টাকা। তাহলে আমরা লিখি 10% বিনিয়োগ এবং এটার অ্যামাউন্ট দাঁড়াচ্ছে 20,000 টাকা। তারপর যদি আমরা দীর্ঘমেয়াদী বিনিয়োগ শেষ করি তখন আমাদের নিয়ে আসতে হয় কি চলতি সম্পদ। তাহলে এখন আমরা নিয়ে আসব চলতি সম্পদকে।
চলতি সম্পদের মধ্যে কি কি থাকে, হাতে নগদ, দেনাদার, সমাপনী, মজুদ পণ্য, ব্যাংক জমা, এই সবগুলো। তাহলে এখন আমরা দেখি কি কি আছে। দেখো প্রথমেই কিন্তু হাতে নগদ আছে এবং এটার সাথে কিন্তু একটা সমন্বয় আছে। সমন্বয়টা ছিল কি 500 টাকার মূল্যহীন চেক। তাহলে আমরা প্রথমে হাতে নগদ লিখব এবং হাতে নগদ থেকে সমন্বয়টা মাইনাস করব। হাতে নগদ দেওয়া আছে 12,500 টাকা, এখান থেকে আমাদের মাইনাস হবে কি, মাইনাস হবে ক্ষতি, মানে বিবিধ ক্ষতি, অথবা চাইলে মূল্যহীন চেকও লিখতে পারো 500 টাকা। তাহলে মাইনাস করলে থাকছে 12,000 টাকা। তারপর চলে যাই, তারপর এখানে আমাদের প্রাপ্য বিল দেওয়া আছে। প্রাপ্য বিল বলা হচ্ছে 4,000 টাকা। তাহলে লিখে ফেলি প্রাপ্য বিল 4,000 টাকা। তারপর আমাদের দেনাদার দেওয়া আছে এবং দেনাদারের সাথে অনেকগুলো কাজ আছে। আমরা কিন্তু দেখো অলরেডি দেনাদারের কাজগুলো কিন্তু করে ফেলেছি, আমরা দেনাদারের কাজ কিন্তু অলরেডি করেছি। এবার এই সিরিয়ালটাই কিন্তু আমাদের মাস্ট দেখিয়ে দিতেই হবে, মাস্ট দেখিয়ে দিতেই হবে। তাহলে আমরা সিরিয়ালি যাই। প্রথমে দেখো দেনাদার আমরা কত পেয়েছিলাম, দেনাদার আমরা পেয়েছিলাম 50,400 টাকা। এবার এখান থেকে একে একে আমরা কি করেছি, সবগুলো সমন্বয় প্লাস মাইনাস করেছি। দেখো দেনাদার প্রথমে নিয়ে এসেছিলাম, তারপর দেনাদার থেকে আমরা বাদ দিয়েছিলাম অলিখিত, অলিখিত বিক্রয়। তাহলে দেখো আমরা এখন কি করব, অলিখিত বিক্রয়টাকে মাইনাস করব, অলিখিত বিক্রয়। এবং অলিখিত বিক্রয়টা আমাদের যোগ হয়েছিল, রাইট? তাহলে এখন আমরা যোগ করে দিব। তাহলে যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 51,400 টাকা। তারপর আমরা কি করেছিলাম, দেখো তারপর আমরা এখানে বাদ দিয়েছিলাম ওই যে আমাদের একটা অ্যাডজাস্টমেন্ট ছিল। আমি যদি একটু সমন্বয়টা দেখাই তাহলে আরো বেশি ক্লিয়ার হবে। দেখো এখানে আমাদের বলা হয়েছিল যে মালিক নিজ প্রয়োজনে, আচ্ছা এখানে আমাদের বলা হয়েছিল 9 নম্বর সমন্বয়ে যেখানে 2,000 টাকার পণ্য ফেরত পাঠানো হয়েছে, 2,000 টাকার পণ্য ফেরত পাঠানো হয়েছে। তো যেহেতু বিক্রয় ফেরত পাঠানো হয়েছে, বিক্রয় ফেরতটা আমাদের দেনাদার থেকে কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। এই জন্য আমরা কি করেছিলাম, মাইনাস করেছিলাম, রাইট? তো এই জন্য আমরা এখন আবার এখান থেকেও মাইনাস করব। এখানে যেহেতু আমরা দেনাদারটা বের করছি, তো এখানে আমাদের মাইনাস করতে হবে। তাহলে ফেরত আমরা বাদ দিব কি, ফেরত 2,000 টাকা। তাহলে ফেরত 2,000 টাকা মাইনাস করলে আমরা পেয়ে যাব 49,400 টাকা। এরপর দেখো আমাদের কুরিন এবং কুরিন সঞ্চিতি, এই দুইটা আনলেই কিন্তু প্রকৃত দেনাদারটা চলে আসবে। তাহলে দেখো কুরিনের পরিমাণটা ঠিক কত আমরা একটু দেখি। দেখো কুরিন দেওয়া আছে, নতুন কুরিন 1400 টাকা। আমরা কিন্তু কখনোই ভুলেও পুরাতন কুরিনকে মাইনাস করব না, কারণ পুরাতন কুরিন অলরেডি মাইনাস করাই আছে, মাইনাস করেই কিন্তু রেওয়া মিলের মধ্যে লেখা আছে। তাই নতুন কুরিনটাকে মাইনাস করব। নতুন কুরিন দেওয়া আছে 1400 টাকা, মাইনাস করলে পেয়ে যাচ্ছি 48,000 টাকা। এবার আমরা সবার শেষে মাইনাস করব নতুন সঞ্চিতি। তাহলে দেখো নতুন সঞ্চিতি আমরা কিন্তু পেয়েছিলাম কত, 2400 টাকা। তাহলে এখান থেকে যদি আমরা 2400 টাকা মাইনাস করি তাহলেই হয়ে যাচ্ছে। তাহলে 2400 টাকা মাইনাস করলে আমরা এখানে পেয়ে যাচ্ছি 45,600 টাকা। এই 45,600 টাকা হলো আমাদের টোটাল দেনাদার বাবদ হিসাব। তাহলে দেনাদার বাবদ বা নিট দেনাদারের পরিমাণ আমরা পেয়েছি 45,600 টাকা। ওকে, তাহলে বাকি হিসাবগুলো আমরা এখন নিয়ে আসি। এরপর দেখো আমাদের কিন্তু একটা সমাপনী মজুদ পণ্য ছিল, তাই সমাপনী মজুদ পণ্যটাকে তাহলে আমরা নিয়ে আসি। সমাপনী মজুদ দেওয়া আছে 48,000 টাকা। সমাপনী মজুদ পণ্য 48,000 টাকা। তাহলে আর কি কি বাকি আছে, আচ্ছা আবার আমরা একটু রিচেক করি আমাদের কোনো কিছু মিস গেল কিনা বা কোনো কিছু বাদ পড়ে গেল কিনা। আমরা এখানে কি কি এনেছি, আমরা এখানে দেনাদার এনেছি, প্রাপ্য বিল এনেছি, হাতে নগদ এনেছি। এখানে আমাদের এই যে বিনিয়োগের সুদ, এটা কিন্তু আমাদের আনা হয়নি। তাহলে বিনিয়োগের সুদটা আমরা এখানে নিয়ে আসব, বিনিয়োগের অনাদায়ী সুদ। দেখো যেহেতু আমাদের রেওয়া মিলের মধ্যে কোথাও বিনিয়োগের সুদ দেওয়া নেই, তাই আমরা যেটা বিনিয়োগের সুদ পেয়েছি সেটা অনাদায়ী হিসেবে ধরে এখানে লিখে ফেলবো। তাহলে দেখো আমরা কিন্তু অলরেডি প্রত্যেকটা চলতি সম্পদ নিয়ে এসেছি, আর এখানে কোনো কিছু বাদ নেই। তাহলে এখন আমরা কি করব, সবগুলোকে
যোগ করে দিব, যোগ করে ফাইনাল কলামে বসিয়ে দিব। তাহলে দেখি 12,000, তারপর পেয়ে যাচ্ছি 4,000, 45,600, 48,000, 6,667। তাহলে টোটাল যোগ করে আমরা পেয়ে যাচ্ছি 1,10,267, 1,10,267 টাকা। এটা হচ্ছে আমাদের টোটাল চলতি সম্পদ। তাহলে দেখো এখানে আমরা টোটাল চলতি সম্পত্তি পেয়ে যাচ্ছি 1,10,267। এখন আমরা দেখব আমাদের কোনো অলিক সম্পত্তি আছে কিনা। তাহলে দেখো চলতি সম্পত্তির পরে আমাদের সাধারণত নিয়ে আসতে হয় কি অলিক সম্পত্তি, এবং অলিক সম্পত্তিগুলো সাধারণত কি হয় বিলম্বিত বিজ্ঞাপন, কোনো বিলম্বিত অংশ, এই বিষয়গুলো। তাহলে এখানে কিন্তু আমরা একটা বিলম্বিত পেয়েছিলাম এবং সেটা হচ্ছে ছাপা মণিহারির একটা বিলম্বিত আমাদের ছিল। তাহলে এখানে আমরা নিয়ে আসব কি অলিক সম্পদ। তাহলে অলিক সম্পদের মধ্যে আমরা লিখব বিলম্বিত মণিহারি, বিলম্বিত মণিহারি যেটা আমাদের পরবর্তী বছরের হিসাব। তাহলে বিলম্বিত মণিহারি আমাদের ছিল 1250 টাকা। তাহলে এখন আমরা সবগুলো যোগ করে এবার দেখব আমাদের মোট সম্পদের পরিমাণটা ঠিক কত। তাহলে দেখো প্রথমে 1250, তারপরে 1,10,267, তারপর আমাদের উপরের অংশটাতে কি ছিল দেখো, উপরের অংশটাতে আমরা আমাদের বিনিয়োগের পরিমাণ ছিল 20,000 এবং আমাদের মোট স্থায়ী সম্পত্তি ছিল 95,000। তাহলে সবগুলো আমরা এখন যোগ করে দিব। যোগ করলে দেখো এখন আমরা টোটাল আমাদের যে সম্পত্তির পরিমাণ, টোটাল সম্পত্তির পরিমাণ পেয়ে যাচ্ছি 2,26,517, 2,26,517 টাকা। তাহলে এটা হচ্ছে আমাদের মোট সম্পদের পরিমাণ। তাহলে মোট সম্পদ লিখে ফেলি। এখন আমরা কি করব, আমাদের বাকি অংশটা করব, অর্থাৎ দায়, মালিকানা সত্ত্ব, এই পার্টটুকু আমরা এখন করব। মোট সম্পদ পেয়ে গেছি, মোট সম্পদের নিচে আমরা কি করব, দুইটা দাগ দিয়ে ক্লোজ করে দিব। এবার আমরা করব মালিকানা সত্ত্ব। তাহলে দেখো সমাপনী মালিকানা সত্ত্ব অলরেডি আমাদের সমাপনী মালিকানা সত্ত্ব বের করা হয়ে গেছে মালিকানা সত্ত্ব বিবরণী থেকে, সেখান থেকে আমরা এটা লিখে ফেলবো। মালিকানা সত্ত্ব আমরা পেয়েছি কত, মালিকানা সত্ত্ব আমরা পেয়েছি সমাপনী মালিকানা সত্ত্ব পেয়েছি 1,82,277 টাকা। তাহলে এটা আমরা লিখে ফেলি সরাসরি, যেহেতু এটা আর আবার প্রয়োজনীয়তা নেই করার। 1,82,267, 1,82,267। এখন আমাদের নিয়ে আসতে হবে কি দীর্ঘমেয়াদী দায়, কারণ সমাপনী মালিকানা সত্ত্বের পরে আমরা নিয়ে আসি দীর্ঘমেয়াদী দায়। তাহলে দীর্ঘমেয়াদী দায় কিন্তু আমাদের এখানে আছে, একটা ঋণের পরিমাণ দেওয়া আছে 8% ঋণ 12,000 টাকা। তাহলে 8% ঋণ 12,000 টাকা। এটার সাথে আর কোনো কাজ নেই, তাই সরাসরি বসিয়ে দিব। এবার চলে আসি চলতি দায়ের পরিমাণ। চলতি দায়গুলো আমরা একদম সিরিয়ালি বের করার ট্রাই করব। দেখো প্রথমে আমাদের এখানে ব্যাংক জমাতিরিক্ত দেওয়া আছে 8,000, প্রদেয় বিল দেওয়া আছে 3,500, প্রদেয় বিল দেওয়া আছে 3,500, ব্যাংক জমাতিরিক্ত 8,000। তাহলে এই দুইটা আগে লিখে ফেলি, ব্যাংক জমাতিরিক্ত 8,000, প্রদেয় বিল 500, প্রদেয় বিল 3,500। আচ্ছা, এরপর আমরা পরবর্তী হিসাবগুলো দেখি। দেখো তারপরে পাওনাদার দেওয়া আছে এবং পাওনাদারের সাথেও কিন্তু আমাদের আর কোনো সমন্বয় বা কাজ নেই। পাওনাদার দেওয়া আছে 18,000 টাকা। তাহলে আমরা পাওনাদার লিখে ফেলি, পাওনাদার 18,000 টাকা। আচ্ছা, এবার আমরা দেখি কোনো বকেয়া কিছু আছে কিনা। এখানে কিন্তু হ্যাঁ অনেকগুলো বকেয়া আছে, আমরা সমন্বয়তেই দেখি। দেখো এখানে একটা বকেয়া আছে ছাপা, একটা বকেয়া আছে বেতন, বেতন বকেয়া আছে 2,000 এবং আমাদের খাজনা কর বকেয়া আছে 500। আবার দেখো ঋণের সুদ আমরা যেটা বের করেছিলাম সেই ঋণের সুদটাও কিন্তু এখানে বকেয়া আছে। ঋণের সুদ আমরা বের করেছিলাম কত, ঋণের সুদ আমরা বের করেছিলাম ঋণের সুদ আমরা বের করেছিলাম 240 টাকা, তাই না, 240 টাকা। তাহলে দেখো আমরা এখানে লিখে ফেলি সবগুলো একে একে। বেতন বকেয়া আছে, বেতন বকেয়া আছে 2,000 টাকা। তারপরে
খাজনা কর বকেয়া, খাজনা ও কর বকেয়া আছে 500 টাকা। তারপর দেখো আমাদের ঋণের সুদের একটা বকেয়া আছে, ঋণের সুদ বকেয়া আছে 240 টাকা। আচ্ছা, সব বকেয়া দেওয়া শেষ এবং সবগুলো দায়ের পরিমাণও দেওয়া শেষ। এখন আমরা যোগ করে দেখি তাহলে কত থাকে। সবগুলো যোগ করে আমরা পেয়ে যাচ্ছি 32,240 টাকা। ওকে, তাহলে এখন আমরা সবগুলো একসাথে যোগ করে ফেলবো। মালিকানা সত্ত্ব, তারপরে আমাদের দীর্ঘমেয়াদী দায় এবং আমাদের চলতি দায়। তাহলে সবগুলো যদি আমরা যোগ করে ফেলি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 2 লাখ। তাহলে টোটাল আমাদের যোগফল দাঁড়াচ্ছে 2,26,000। তাহলে দেখো এখানে আমরা টোটাল মালিকানা সত্ত্বের পরিমাণ কত পেয়ে যাচ্ছি, মালিকানা সত্ত্ব এবং দায়ের পরিমাণ পেয়ে যাচ্ছি 2,26,517 টাকা। তাহলে এটার নাম আমরা লিখতে পারি কি, মোট মালিকানা সত্ত্ব ও দায়, মোট মালিকানা সত্ত্ব ও দায়। তাহলে দেখো আমাদের মালিকানা সত্ত্ব, আবার দেখো মোট সম্পদ, দুইটাই কিন্তু মিলে যাচ্ছে। মালিকানা সত্ত্ব আমরা পেয়েছি 2,26,517, আবার আমাদের মোট সম্পদও কিন্তু আমরা পেয়েছি 2,26,517। এখন তাহলে আমরা আমাদের অ্যান্সারটার সাথে একটু মিলাই। দেখো প্রথমে আমরা আমাদের বিশদায় বিবরণীতে অ্যান্সার পেয়েছিলাম কত, নিট মুনাফা 45,277 টাকা। তারপরে আমরা যখন মালিকানা সত্ত্ব বিবরণী করলাম, মালিকানা সত্ত্ব বিবরণীতেও কিন্তু পেয়েছি 1,82,277 টাকা। তাহলে এটাও ঠিক আছে। এবার যখন আমরা মালিকানা সত্ত্ব বিবরণী থেকে আর্থিক অবস্থা বিবরণী করলাম, দেখো মোট সম্পদ এবং আমাদের মালিকানা সত্ত্ব দায় দুইটার অ্যান্সারই কিন্তু সেম এসেছে এবং দুইটাই আমরা পেয়েছি 2,26,517। তাহলে দেখো প্রশ্নটা কিন্তু অনেক বড় ছিল এবং সাধারণত এই টাইপের প্রশ্নই কিন্তু তোমাদের এখন থাকবে, কারণ পুরো একটা প্রশ্নের জন্যই তুমি পেয়ে যাবে 20 মার্কস। তো এই 20 মার্কসের জন্য কিন্তু তোমাকে অবশ্যই পুরো বড় একটা আর্থিক বিবরণী শেষ করতে হবে, বিশদায় বিবরণী, মালিকানা সত্ত্ব, আবার আর্থিক অবস্থার বিবরণী, পুরোটা একবারেই শেষ করতে হবে। তাই অবশ্যই আমরা এমনভাবে প্র্যাকটিস করব যেন ধাপে ধাপে প্রত্যেকটা স্টেপ আমরা করতে পারি এবং কোনোটাই যাতে মিস না যায়। বারবার আমাদের সমন্বয় চেক করতে হবে, বারবার আমাদের রেয়ামিল চেক করতে হবে আমরা কোনোটা মিস করে ফেলেছি কি মিস করে ফেলিনি। যখন আমরা প্র্যাকটিস করব, বারবার প্র্যাকটিস করলেই কিন্তু তুমি এটা নিজে থেকে আয়ত্ত করতে পারবে। আশা করছি বিশদায় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী এবং আর্থিক অবস্থা বিবরণী প্রত্যেকটা সমন্বয়, প্রত্যেকটা এন্ট্রি সবাইকে খুব ভালোভাবে বোঝাতে পেরেছি। সো পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ধন্যবাদ।